নমস্কার, উত্তর পূর্বাঞ্চলের বিশেষ কিছু সংবাদ নিয়ে নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই ওম চক্রবর্তী। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নিই আজকের সংবাদ শিরোনাম। ছাত্রভর্তি প্রক্রিয়া নিয়ে উত্তাল হলো শিলচরের জিসি কলেজ চত্বর। দ্বিপাক্ষিক বৈঠকের পর সমাধান হলো সমস্যার। বরখোলায় সাংবাদিক পরিচয় দিয়ে কাঠের গাড়ি পাচার করতে মারপিটের ঘটনা। সংবাদ মাধ্যমে ন্যায় বিচারের দাবি বরখোলার নাজিমউদ্দিন বড়ভূইয়ার। প্রধানমন্ত্রী সড়ক যোজনার কালভার্ট নির্মাণে ভয়ঙ্কর দুর্নীতির অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী। যোগে মিলে ঐক্য ও শক্তি বলে অভিমত। পালিত হলো 11তম আন্তর্জাতিক যোগ দিবস। এবার সংবাদ বিস্তারিত। জিসি কলেজের ছাত্র ভর্তি প্রক্রিয়ায় শাখাভিত্তিক গুগল ফর্ম ফিল আপ করে টোকেনের মাধ্যমে ছাত্রছাত্রীদের আবেদন করার জন্য নোটিশ প্রদান করা হয়েছিল, কিন্তু এতে পড়ুয়াদের পার্সেন্টেজ নিয়ে গতকাল থেকে কিছু বিক্ষিপ্ত ঘটনার সৃষ্টি হয়। শনিবার ছাত্র সংগঠন এবিভিপি সহ কলেজের পড়ুয়া ভর্তি প্রক্রিয়া চলাকালীন সময় কলেজের প্রবেশদ্বারে তালা ঝুলিয়ে তীব্র প্রতিবাদ সাব্যস্ত করে। পড়ুয়াদের ধর্ণা ও বিক্ষোভ প্রদর্শনে জিসি কলেজ চত্বরে একসময় উত্তাল পরিস্থিতির সৃষ্টি হয়। টানা দীর্ঘক্ষণ ছাত্রছাত্রীরা তাদের দাবি দাবা নিয়ে স্লোগান ও বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে কলেজের চত্বরের আকাশ বাতাস মুখরিত করে তোলেন। ছাত্রছাত্রীদের অসন্তোষ মনোভাব প্রত্যক্ষ করে কলেজ কর্তৃপক্ষ এদিন কিছু সময়ের জন্য ভর্তি প্রক্রিয়া স্থগিত করে দেন এবং জেলা প্রশাসন ও পুলিশ বিভাগকে খবর দেওয়া হয়। খবর পেয়ে প্রশাসনিক আধিকারিকরা কলেজে পৌঁছলে ছাত্র সংগঠন ও পড়ুয়াদের সঙ্গে নিয়ে জিসি কলেজ প্রশাসনের এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে টানা 2 থেকে 3 ঘন্টা আলোচনার পর গতকাল থেকে ধরে শনিবার দুপুর 2:30 পর্যন্ত যেসব ছাত্রছাত্রীদের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে তা বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং অসংখ্য হারে যেসব টোকেনের জেনারেট হয়েছে সেগুলো বিষয়ভিত্তিক মেরিট হিসাবে সাজিয়ে যেসব বিভাগে খালি জায়গা রয়েছে সেগুলোতে সংরক্ষণ অনুযায়ী মেধার ভিত্তিতে ছাত্রছাত্রীদের তালিকা আগামীকাল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন কলেজের অধ্যক্ষ এবং সোমবার থেকে সেই মেরিট লিস্ট তালিকা অনুযায়ী কলেজের ভর্তি প্রক্রিয়া শুরু হবে। সেইভাবে আগামী 23 ও 24 জুন থেকে শিলচর জিসি কলেজে ফের ভর্তি প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন কলেজের অধ্যক্ষ। এই ছাত্র ভর্তি প্রক্রিয়াকে সুন্দর ও সফলভাবে এগিয়ে নিতে স্থানীয় প্রশাসন সহ পড়ুয়াদের সহযোগিতা কামনা করছেন কলেজ অধ্যক্ষ। এদিকে প্রশাসনের উপস্থিতিতে আয়োজিত বৈঠকের মাধ্যমে নেওয়া সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে এবিভিপি সহ কলেজের পড়ুয়ারা তাদের আন্দোলন প্রত্যাহার করে কলেজ কর্তৃপক্ষ ও প্রশাসনকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। নর্থ ইস্ট নিউজের বরাকভিল ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। এবিভিপির তরফ থেকে আমরা ম্যাডাম তারারে স্যার তারারে মেমোরেন্ডাম দেওয়া হয়েছে, ঠিক আছে। আমরা মেনশন করছিলাম যে আমরা কিছু ডিপার্টমেন্টে সায়েন্স আর্টস কমার্সের মধ্যে সিট বানাইলে তো সিট হইব সবের। প্রবলেমটা একটাই আছিল আমরা যে টোকেন বেরিয়েছে, টোকেনের অনুপাতে গিয়া পার্সেন্টেজে কিছু প্রবলেম হয়েছে, যে টোকেনের মধ্যে কেউ 1 নম্বর আই গেছে, আবার কেউ 10 নম্বর, কিন্তু পার্সেন্টেজের প্রবলেম যেটা। তো আমরা তারা লোকে মাতিয়া লাস্ট পর্যন্ত গিয়ে যেটা মেইন যেটা সলিউশন বেরিয়েছে, রেজলিউশন, এটা হলো কিটা যে আজকে পর্যন্ত মানে আজকে হলো 21 তারিখ, কালকের 20 তারিখ আর আজকের 21 তারিখের যতটা অ্যাডমিশন হয়েছে অনন্ত হওয়ার পরে যেটা সব থেকে জেনারেল ক্যাটাগরির মধ্যে, এখানে কি আমরা যদি এসটি ধরি বা যদি এসসি ধরি ওবিসি ধরি বহু সময় পার্সেন্টেজ নিচে নামি যায়, এটা একটা প্রবলেম হয়ে যায়। এখানে কি অত নিচে পর্যন্ত বহুত যাওয়া দিত না। তো জেনারেলের সব থেকে লাস্ট যেটা এডমিশন হয়েছে মানে আনরিজার্ভের মধ্যে, এটার থেকে উপরে যতটা এডমিশন হয়েছে না, যারা পার্সেন্টেজ উপরে থাকবো তারা লইয়া ম্যাডাম তারা মানে স্যার তারা মানে পরে দিকে সিট বানালে লাগিয়া নোটিশ দেওয়া হইব এবং তারা অ্যাকোমোডেট করে এডমিশন দেওয়া হইব। তাহলে লেখা আছে একটু পরে নোটিশ পাইব। এটা জাস্ট ফর ফার্স্ট রাউন্ড আর সেকেন্ড রাউন্ডের। আজকের এই 2 রাউন্ডের মধ্যে যারা যদি কেউ সাপোজ 60% পাইছে একটা ডিপার্টমেন্টে ম্যাথমেটিক্স বললাম, এর 70% কেউ পাওয়া স্টুডেন্ট যে এডমিশন পাইছে না, টোকেন ফিসে আসলো করিয়া, তারার লাগি আবার সিট তারা বাড়ানি হইব, তারারে এই সিটের মধ্যে অ্যাডজাস্ট করানি হইব। এটা তারা প্রিন্সিপাল স্যারেও কইছেন, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন সহ এই জিনিসটা তারা একটা ডিসিশনে পড়ছে। আর যে টোকেন আছে ওইটা আসলে এই টোকেন আজকে 12টা আসলো, অতটুক শেষ। এখন আর টোকেন সিস্টেম এখন মেরিট সিস্টেম, টোকেন মেরিট পার্সেন্টেজ যত বেশি এর থেকে মেরিট লিস্ট বন্ধ হবে। আচ্ছা দাদা জিসি কলেজে লাগিয়া 50% যেটা হয়েছে জিসি কলেজে 50% আর বাকিরা আজকে তো 50 to 40 আসলো। আমি কই এই জিনিসটা আজকে কি করি মেরিট সিট যে অতটা সিট তো মানে পাবনি করতাম না, একটা লিমিট তো বুঝতে লাগবে। তখন আমরা চয়েস ডিপার্টমেন্ট ভাইমুনি তো চয়েস ডিপার্টমেন্টের কথা ওটাই যে সাপোজ যদি 60% পাওয়া ওই ডিপার্টমেন্টে যদি পাইয়া থাকছে, এর উপরে যদি কেউ পাইয়া থাকছে না তো হে পাইবো, বাট হে যদি এর থেকে কম পার্সেন্টেজ হইয়া থাকছে তো হে পাইতো না এই জিনিসটা। কেন আমরা একটা আলটিমেটলি আনলিমিটেড সিট তো বাড়াইতে পারতাম না, ওইটাই কথা। আর জিসি কলেজের স্টুডেন্টের লাগি
50% সিট রিজার্ভ রইব, বাট যেটা ডিপার্টমেন্ট যেটা যে এটা ডিপার্টমেন্ট অথরিটিজে আর স্টুডেন্টে মিলিয়া বাইর করতে, এটা তুমি কোনো সিলেক্টিভলি কইতে পারছ যে আমি এই সাবজেক্ট যেটা দিয়া ওই ডিপার্টমেন্টে এখন আমি কইতে পারতাম না যে এখানের মধ্যে আমি 40% লেখেন ফিজিক্স পড়তেই লাগবে। স্ট্রিম ওয়াইজ আমরা গুগল ফর্ম আমরা নোটিশে দিয়েছিলাম, সেই গুগল ফর্ম ছাত্রদের মানে ফিল আপ করতে হবে এবং ফিল আপ করার সঙ্গে সঙ্গে তার ইমেইলে একটা টোকেন নাম্বার যাবে এবং সেই টোকেন অনুযায়ী সে মানে গতকাল থেকে শুরু হয়েছে, সে এসে তার অ্যাডমিশনের জন্য তার মানে দাঁড়াবে। তো গতকাল দেখা গেছে সেই টোকেন নাম্বার নিয়ে অ্যাডমিশন হয়েছে, মাঝে মাঝে কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটেছিল যে তা সত্ত্বেও গতকাল অ্যাডমিশন হয়েছে। কিন্তু আজ যখন অ্যাডমিশন চলাকালীন আমাদের কয়েকটি ছাত্র সংগঠনের মানে সদস্যরাও আসলো, তাদের নেতৃবৃন্দ আসে এবং তারা এই যে স্পট অ্যাডমিশন যেভাবে চলছে তা দিয়ে তাদের অসন্তোষ ব্যক্ত করে এবং এই প্রক্রিয়াটি বন্ধ করে দেওয়া হয় কিছু সময়ের জন্য। তখন আমরা জেলা প্রশাসনের সাথে যোগাযোগ করি, পুলিশ প্রশাসনের সাথে যোগাযোগ করি। তো জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের যারা আধিকারিকরা আমাদের সাথে এখানে আমাদের কলেজে আসেন এবং তারপর আমরা সেই ছাত্র সংগঠনের যারা প্রতিনিধি তারা এবং আমাদের কলেজের যারা ছাত্র তাদের এবং আমাদের কলেজের আমরা শিক্ষক শিক্ষিকারা যারা রয়েছে, আমাদের অ্যাডমিশন কমিটির কনভেনাররা রয়েছে, আমরা সবাই মিলে আমরা ডিস্ট্রিক্ট এডমিনিস্ট্রেশনের সঙ্গে বসে একটি আলোচনা আমরা করি যাতে এই যে স্তব্ধ যেটি হয়েছিল স্পট অ্যাডমিশনের প্রক্রিয়াটি এটাকে যেভাবে আবার চালু করা যায়। তো অনেক আলোচনা, প্রায় ঘন্টা 2-2.5 আলোচনা হয়েছে। আলোচনার পর যে সিদ্ধান্তে আমরা এসেছি সেটা হলো গিয়ে যে অ্যাডমিশন গতকাল এবং আজ 2:30টা পর্যন্ত হয়েছে সেই অ্যাডমিশন গুলো বহাল থাকবে। কিন্তু এরপরেও দেখা যাচ্ছে যে অনেক মানে ছাত্র অনেক টোকেন নাম্বার অনেক টোকেন জেনারেটেড হয়েছে, যে এখন আমরা কি করব এই সিদ্ধান্ত অনুযায়ী সেই টোকেন গুলোকে আমরা সাবজেক্ট ওয়াইজ আমরা মেরিট ওয়াইজ সেগুলোকে সাজিয়ে নেব এবং যে ডিপার্টমেন্টে যতখানি খালি আসন রয়েছে সেই আসন অনুযায়ী ক্যাটেগরি অনুযায়ী রিজার্ভেশন ক্যাটেগরি অনুযায়ী সেই আসন অনুযায়ী রিজার্ভেশন ক্যাটেগরির আসন অনুযায়ী আমরা মেরিট লিস্ট একটা ডিপার্টমেন্ট ওয়াইজ সেই টোকেন নাম্বার গুলো থেকে তাদের মেধা তালিকা অনুযায়ী তাদের পার্সেন্টেজ অনুযায়ী আমরা এটা প্রকাশ করবো আগামীকাল রাত 11টার সময় এবং তারপর পরশুদিন থেকে ওই মেরিট লিস্ট অনুযায়ী অ্যাডমিশন শুরু হবে। তো 23 তারিখ আবার আমাদের অ্যাডমিশনটা শুরু হবে অ্যাকর্ডিং টু দোজ মেরিট লিস্ট। তো 23 তারিখ এবং 24 তারিখ চলবে। আমরা আমাদের জেলা প্রশাসনের আধিকারিকদের কাছে আমরা অনুরোধ করেছি যে হয়তো যেহেতু আজকে আমাদের অ্যাডমিশন প্রক্রিয়াটি অনেকখানি বন্ধ ছিল, তো আমাদের যদি এই প্রক্রিয়াটা যদি আরো 1-2 দিন বাড়ানো যায়, তো তারা বলেছেন তারা উচ্চশিক্ষার সঞ্চালিকা ওনার সঙ্গে যোগাযোগ করে এই বিষয়ে ওনারা অনুরোধ করবেন। তো যদি সেটা হয় তাহলে আমরা আশা করছি যে আমাদের যে মেরিট লিস্ট আমরা যেটা কাল দিতে পারবো, এই মেরিট লিস্টটা বানানো অত্যন্ত বেশ কঠিন ব্যাপার, কারণ আমাদের সব একাডেমিক স্কুটিনি প্রায় 2000-এর উপরে ফর্ম পড়েছে কমার্সে। তো এখানে আপনার বিভিন্ন সাবজেক্ট নিয়ে আপনার অনেক ফর্ম পড়েছে, সেগুলো একাডেমিক স্কুটিনি ডকুমেন্ট স্কুটিনি একটা বেশ কষ্টসাধ্য ব্যাপার, সেগুলোকে আমাদের শেষ করতে হবে। তার সত্ত্বেও আমরা চেষ্টা করব আগামীকাল 11টার সময় সেই মেরিট লিস্ট রাত 11টায় মেরিট লিস্ট দিয়ে দেওয়ার এবং আমরা অনুরোধ করবো ছাত্রদেরকে সেই মেরিট লিস্ট অনুযায়ী পরশুদিন এসে অ্যাডমিশন নেওয়া। ঘটনার বিবরণে জানা গেছে শুক্রবার রাত আনুমানিক 2টা নাগাদ বরখোলার দামছড়া পাথরকুয়ারি থেকে মুমিন হাসান বুরভুইয়া নামের যুবক আসার পথে একটি কাঠ বোঝাই বোলেরো পিকআপ গাড়ি দ্রুতবেগে এসে ধাক্কা মারার চেষ্টা করে। এতে মুমিন হাসান বুরভুইয়া গাড়িতে সিগন্যাল দিয়ে গাড়ি থামিয়ে একটি বোলেরো গাড়ি থেকে 4-5 জন লোক নেমে আসে। রামনগরের দেলোয়ার নামের যুবক বলে, আমি একজন রিপোর্টার, আমাকে কি চেনো? তখন মুমিন হাসানকে মারধর করে। খবর পেয়ে মুমিন হাসানের পিতা ঘটনাস্থলে উপস্থিত হন। খবর পেয়ে বরখোলা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মুমিন হাসান সহ কাঠ বোঝাই লরি বরখোলা থানায় নিয়ে আসে পুলিশ। শনিবার সংবাদ মাধ্যমে নজিমুদ্দিন বুরভুইয়া জানান, তার ছেলেকে মারধর করা হয়েছে। পুলিশ তার ছেলেকে আটক করলেও দেলোয়ার সহ তার পত্নীকে ছেড়ে দেয় পুলিশ বলে অভিযোগ করেন নাজিম। তিনি এও জানান, প্রায় সময় দেলোয়ার ও তার পত্নী রিপোর্টার পরিচয় দিয়ে কাঠ পাচার করে বলে অভিযোগ তুলেন তিনি। এ ব্যাপারে ন্যায় বিচারের দাবি জানান নাজিমুদ্দিনের পক্ষ থেকে, যার বরখোলা থানায় জমা দেওয়া হয়। তবে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে এবং কাঠের গাড়ি বন বিভাগকে সমঝে দেওয়া হবে বলে জানা যাচ্ছে। নর্থ ইস্ট নিউজের বরাক ভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। আমার নাম নাজিমুদ্দিন বুরভুইয়া। আমার ছেলে কালকে রাত্রে দামছড়া কুয়ারি থেকে আসার সময় বদলের দিয়ে খুব স্পিডে আমার গাড়ি ধাক্কা মারি তারা আটকে মারিয়া, তখন সাইডে গিয়ে করিয়া করে ওভারটেক করে তারা সিগন্যাল দিছে, সিগন্যাল থামাইতে সময় তো তখন তারা নামছে গাড়ি দিয়ে 4-5 জন লোকে একটা বোলেরো আসলো, বোলেরো থেকে মানুষ নামছে দিলওয়ার কাঠের ব্যবসা করে গাড়ি একটা নিয়ে পরে আমার ছেলের মারা দেওয়া হয়েছে। আমার ছেলের মারা দেওয়া করেন তারা মানুষ বেশি আসলাম। এরপরে গাড়িটা আমরা ফোন করতে আমরা গেছি, যাওয়ার পরে গাড়িটা টোটাল করে খুলে যায় এটা গাড়ি সুন্দি জামাই। এরপরে ধমকি দেয় আমার কিনে আমি রিপোর্টার,
তোমরা কার গাড়ি আঁকাইছো এই সেই ওরকম খালি দমকিতে কে কইছে ওই দিলওয়ার হোসেন বাড়ি কই তার বাড়ি রামনগর, তার ওর নাম সুক্তারা বেগম। সুক্তারা বেগম লগে আসলো। এরপরে তো ওদিক থেকে পেট্রোলিং অটোমেটিক পুলিশ পার্টি গেছে, গিয়া গাড়িটা আনছে, তারারও নিচে প্লাস আমার ছেলেরও নিচে টানা। নেওয়ার পরে তো ওখানে তারা টানাত আছে, লাকড়ি গাড়িটাও টানাত আছে। এগেন্স পার্টি জারি দিছিল এগেন্স পার্টি সারছে। আমি চাই আর ওটা উপযুক্ত নিয়ে বিচার করার লাগে যে একজন রিপোর্টার হইয়া ধমকি দিয়া সবসময় মালুল নেয়, কালকেও ওরকম রিপোর্টার হইয়া ধমকি দিয়ে আমার ছেলেরে মারা লাগাইছে। এখন তো আমার উপযুক্ত বিচার চাই। কতটা লাকড়ি হইব অনুমান 100 পুরা বোলেরো কোন জায়গা মনে আনে এটা এনসিল থেকে লাকড়ি কত হইব? হ্যাঁ কতটা হইব লাকড়ি? লাকড়ি অনুমান 150 কই থেকে আছে? এনসিল থেকে। রাত্রে কইতের ঘটনা এটা? রাত্রে প্রায় 2টা। কিতা কিতা লাগি সুন্দি কামারি ও লাকড়ি গাড়ি বোলেরো লিয়া, মানে এই গাড়িটা বাস করে লিয়া, তার গাড়ি তার প্রাইভেট বোলেরো, আর বোলেরো দিয়ে আসলো তার মা। তখন কিতা গাড়ি আগে আর পিছিয়ে আর হ্যাঁ পিছিয়ে তখন কিতা এফআইআর করবা লাগদা? আমি তো এফআইআর করতেছি। আমার ছেলের এরকম মারিয়া ধরিয়া আবার টানা ধুটে লইয়া গেল, নিয়ে এগেন্স পার্টি ছাড়ি দিল। আর আমার ছেলে এখনো টানাত আছে। আপনার ছেলের নাম কিতা? মুমিন হাসান বড় ভাইয়া। তখন রাত কটা বাজে? অনুমান 2টা। কোন জায়গাতে ধরা হয়েছে? বালাপাড়া মারুয়া দিলীপের দোকান সামনে, দিলীপর দোকান, মানে মানে গেট পাইবার আগে। গেট পাইবার আগে এখান থেকে টানায় আনছে গাড়িটা। প্রধানমন্ত্রী সড়ক যোজনার অধীনে কানাপাড়া চা বাগান থেকে সিন্দুরা 9 নম্বর খণ্ড পর্যন্ত রাস্তা নির্মাণের জন্য মোট 20টি কালভার্ট বরাদ্দ করা হয়, কিন্তু এই প্রকল্পের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ সিন্দুরা বাগানে নির্মিত সবচেয়ে বড় কালভার্টটি নিয়ে উঠেছে গুরুতর দুর্নীতির অভিযোগ। এলাকাবাসীর দাবি, গার্ডওয়াল ছাড়াই নির্মাণ করা হয়েছে কালভার্টটি, ফলে রাস্তার নিচ থেকে মাটি ধসে গিয়ে সড়ক ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এই রাস্তা নিয়ে প্রতিদিন কয়েক হাজার মানুষ যাতায়াত করেন। দ্রুত ব্যবস্থা না নিলে খুব শীঘ্রই রাস্তাটি নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে। এছাড়া কালভার্ট নির্মাণে সঠিক গভীরতা না রাখা এবং নিম্নমানের কাজের কারণে কালভার্টের নিচ থেকেও মাটি সরে যাচ্ছে, যার ফলে ভবিষ্যতে কালভার্টটি ভেঙে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে এলাকাবাসী অবিলম্বে তদন্ত ও সংস্কারের দাবি জানিয়েছেন। তারা কাছাড় জেলাশাসক ও আসামের মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছেন, যাতে প্রকল্পটি দুর্নীতিমুক্তভাবে পুনর্গঠিত হয় এবং সাধারণ মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করা যায়। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বড়ভূইয়ার প্রতিবেদন। আমরা আসামের মুখ্যমন্ত্রীর কাছে জানাই খবরটা, কাছাড় ডিসির সামনে জানাই আমরা যে আমরা রাস্তাটা তাড়াতাড়ি হয়ে যাও, নাইলে আমরা কোন পথে যাইব। আমরা ছাত্র ছাত্রী সব শেষ হয়ে যাইব, কোনো দিকে যাইতে পারতো না। বেশি বৃষ্টি পড়লে ধসিয়া শেষ হয়ে যাইব, এটা একটাও থাকতো না রাস্তা এখানে। কি আমার নাম কিরণ মুন্ডা। আচ্ছা, কি অসুবিধাটা কোন তো? অসুবিধা স্যার আমাদের এই যে এখানে ব্রিজ একটা হয়েছে, আমাদের এই সিন্দুরা চা বাগানের রাস্তা যাইতে, এই রাস্তাটা যায় পুরা 15 নম্বর, ঠিক আছে, পিকনিক স্পট। এই রাস্তাটা ওই যে ব্রিজটা ঠিক আছে, ব্রিজ এখনো ভালো আছে, কিন্তু আমাদের এই যে গার্ডওয়াল যেটা, গার্ডওয়াল মানে গার্ডওয়াল দিলে কি হয়েছে, জিনিসটা মাটি রাখলে মাটি উঠি ভরিয়া দিচ্ছে। গার্ডওয়াল দিছেনি? না, গার্ডওয়াল দিচ্ছে না, তারাই দেখেন না। আচ্ছা, জিনিসটা মানে গার্ডওয়াল না দেওয়া কি অসুবিধা হর? গার্ডওয়াল নাই দেওয়া তো ব্রিজটা আস্তে আস্তে ধস পড়ছে, নিচে দিকে ধস পড়ছে, মানে আস্তে আস্তে করে এই ধস পড়ে রাস্তা দিকে যাবে, রাস্তা দিকে যাওয়ার পরে রাস্তাটা এখানে ভাঙে যাবে, রাস্তা ব্লক হয়ে যাবে। আপনার দাবি কি এখন? মানে আমাদের দাবি, আমার দাবি কি যে গার্ডওয়াল লাগবে, আর যেমন রাস্তা বানাইছে, যেমন আছে রাস্তা বানাইছে তারা, সে রাস্তার আজ আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি ভিউ এর সদস্যরা শিলচর মালুগ্রামের অবস্থিত ডেফোডিল স্কুল, গণিরগ্রামের JR হাইয়ার সেকেন্ডারি স্কুল, গ্লোবাল পাবলিক স্কুল, রুকনি বাগানের নতুন টিল্লা LP স্কুল, গাগলাছেড়া ক্লাবে আয়োজিত যোগ সম্বন্ধীয় সচেতনতা কর্মশালায় সামিল হন। প্রত্যেকটি স্থানে বিশেষজ্ঞরা যোগাভ্যাসের উপকারিতা তুলে ধরেন ও যোগ ব্যায়ামের প্রশিক্ষণ দেওয়া হয়। অনুষ্ঠানের শেষে ক্লাব ভ্যালি ভিউ এর পক্ষ থেকে কিছু পুষ্টিকর খাদ্য ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয়। ক্লাব ভ্যালি ভিউ এর পক্ষে বিভিন্ন জায়গায় উপস্থিত ছিলেন যথাক্রমে সভানেত্রী বন্দিতা ত্রিবেদী রায়, প্রকল্প চেয়ারপারসন শাহেদ আহমেদ বড়ভূইয়া, বিশাল রায় ও বিবেকানন্দ রায়,
বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন ড্যাফোডিল স্কুলের ভাইস প্রিন্সিপাল ববি দত্ত দে, যোগ প্রশিক্ষক শ্যামল দাস, শিক্ষিকা পম্পি সেনাপতি সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত দোকানির সহায়ে পাশে দাঁড়িয়ে প্রশংসিত যুবনেতা দিলওয়ার হোসেন লস্কর। সমালোচনার মুখে নির্বাচিত জনপ্রতিনিধিরা। অভিযোগ, মানুষের বিপদে সময় সহায় ছেড়ে সেলফি উঠে সামাজিক মাধ্যমে প্রচারে ব্যস্ত বরখালার একাংশ নির্বাচিত জনপ্রতিনিধিরা। প্রচারে লাইমলাইটে আসতে ব্যস্ত থাকলেও দুর্যোগে মানুষের সহায় পরিদর্শন সার তাদের। উল্লেখ্য, বরখলার শ্রীকোনা ভুবনেশ্বর জেলা পরিষদের ভাঙ্গার পাড়ে বিগত কিছুদিন পূর্বে সংঘটিত অগ্নিকাণ্ডের ঘটনা ঘিরে নির্বাচিত জনপ্রতিনিধিদের বিরুদ্ধে উঠল এমন অভিযোগ। উল্লেখ্য, গতদিন কয়েক পূর্বে সংঘটিত হয়েছিল এই অগ্নিকাণ্ডের ঘটনা, যেখানে 3টি দোকান ক্ষতিগ্রস্ত হলেও হিলাল উদ্দিন লস্কর নামের এক বস্ত্র ব্যবসায়ী এই অগ্নিকাণ্ডের ঘটনায় এক প্রকার পথে বসা পরিস্থিতি হয়। এরপর ঝাঁকে ঝাঁকে নেতারা পরিদর্শন করে প্রচারে ডিগবাজি মারলেও অভিযোগ, হিলাল উদ্দিনের সহায় কেউ এগিয়ে আসেননি, বরং অনির্বাচিত নেতারাই হিলাল উদ্দিনকে সহায় করতে কার্পণ্য করছেন না, যার জ্বলন্ত প্রমাণ দিলওয়ার হোসেন লস্কর, যিনি বিগত পঞ্চায়েত নির্বাচনে শ্রীকোনা ভুবনেশ্বর জেলা পরিষদ আসনে পরাজিত হলেও মানুষের সহায় মানবতার স্বভাব থেকে এক চুলো সরেননি দিলওয়ার। তিনি পরিদর্শন করে প্রতিশ্রুতি দিয়ে শেষমেশ সেই প্রতিশ্রুতি পূরণ করে দেখালেন। নিজের ঘাটের অর্থ দিয়ে আগুনে পুড়ে যাওয়া বস্ত্র ব্যবসায়ী হিলাল উদ্দিনের দোকানের ফেন্সিং ছাদ বানিয়ে দিয়ে লোকের মুখে মুখে প্রশংসার পাত্র হলেন দিলওয়ার। এমনকি লোকেরা বলতে শুরু করছেন, নির্বাচন এলে প্রচারপ্রেমী তথা মুখোশধারী জনসেবকদের প্রতারণার ফাঁদে পড়ে যোগ্য লোকেদের ছেড়ে অযোগ্য লোকেদের নির্বাচিত করার খসরত দিতে হয় ভোটের পর। নয়তো আজ কেন হিলাল উদ্দিনের পাশে সেই নির্বাচিত জনপ্রতিনিধিরা? নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বড়ভূইয়ার প্রতিবেদন। আগুন লাগার পরে বাঙ্গারপাড়বাসী যে মানসিকতা দেখিয়েছেন, আমি তাদের জন্য কৃতজ্ঞতা স্বীকার করছি। আর আমার দিলু, আমি তারা ছোটো ভাই হিসাবে বলি দিলু, কিন্তু দিলওয়ার হোসেন লস্কর আমার দোকানে দেখে এসে উনি বলছেন যে আমার দোকানের যে ছাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে, এই ক্ষতি রিপেয়ারিং উনি আমার দোকানের এই রিপেয়ারিংটা করে দিয়ে দিবেন যা ক্ষয়ক্ষতি হয়েছে। তার জন্য আমি কৃতজ্ঞতা স্বীকার করছি, দিলওয়ার হোসেন লস্কর করে দিয়েছি। আজকে বাঙ্গারপাড় বাজারে যে ঘটনা ঘটছে, দুঃখজনক ব্যাপার। যাই হোক, বাজার রক্ষা পাইছে, বহুত বড় বিপদ থাকিয়া আমার মনে হয় এটা রক্ষা পাইছে বাজারে। আজকে 4টা দোকান চলছে এবং সেখানের যারা মালিক যারা আছে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু আরও বড় বিপদ থেকে রক্ষা পাইছে। আমি মনে করি শিলচার খালাইন রোডে মিডিল বস্তি খালাইন থেকে লইয়া রানীঘাটের ভিতর পর্যন্ত একটা ফায়ার স্টেশনের দরকার আছে, প্রয়োজন আছে। সরকারের যারা কৃতিপক্ষ আছেন তার লাগে দৃষ্টি দেওয়ার লাগে যে ফায়ার ব্রিগেড এই অঞ্চল 4-5টা বড় বড় বাজার আছে এবং বাড়িঘর আছে, ফায়ার ব্রিগেডের অতি প্রয়োজন আছে। আমি জেলা শাসকের কাছে এবং সরকারের যারা কৃতিপক্ষ আছেন ব্যক্তিগতভাবে যতটুকু পারি আমি সাহায্য করিয়া যাই। জীবিকা সখীর বিরুদ্ধে অভিযোগ গ্রামবাসীর। প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর নিয়ে দুর্নীতি করছেন জীবিকা সখী। গ্রামবাসীরা করছেন অভিযোগ, শত শত জনতা করছেন অভিযোগ, জীবিকা সখী জিওটেক করাতে করছেন দুর্নীতি। কাছাড় জেলার ছোট দুধপাতিল জিপির শাস্ত্রীনগর ও বাগান এলাকার বহু হতদরিদ্র পরিবার পাচ্ছেন না প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর। বহু হতদরিদ্রের পরিবারের ঘরের অবস্থা শোচনীয়, কিছু মাটির ঘর রয়েছে বিপজ্জনক অবস্থায়, বাঁশ বেতের ঘরের অবস্থা খুবই শোচনীয়। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন। এই যে ঘর কত রিস্ক, তাই আমরা কত কষ্ট করিয়া যে কোনো সময় করতে পারি। এটা কি মাটির ঘর? মাটির ঘর। ও, বহুত বিপজ্জনক ঘর। জিওটেক করছে না তাই। আচ্ছা, যেগুলো আমরা বড় বড় বিল্ডিং আছে তারাই না দিছে ঘর, আর যারা দেওয়ার কথা এরা দিছে, তারা একটা করে দিছে না। সব বড় বড় বিল্ডিং তোমার দেখা প্রমাণ দেখাই দেব, বড় বড় বিল্ডিং যারা আছে তারা নিয়ে ঘর দিছে, কিন্তু যারা গরিব এরা একটা কোনো ঘর দিছে না। আচ্ছা, তারা পাইতো এরা মাননা কই যদি কই ফোন করছি বলে আমার ঘরটা জিওটেক করো, তারা কই এটা কমইতো না। আচ্ছা, দিছে না ঘর, কইতো না তোমার বাবাই বাইছে তুমি বাইতে না। যে এই ঘরটা তো খুব বিপজ্জনক, মাটির ঘর না, বাঁশের ঘর থেকে কিন্তু এটা বিপজ্জনক। বাঁশের ঘরে কোনো রিস্ক, খুব একটা রিস্ক নাই, তুফানের রিস্ক, কিন্তু এই ঘরটা তো যে কোনো সময় পড়তে পারে। আচ্ছা, আপনি সরকারি সুবিধা কি কি পেয়েছেন? এটা আপনার ঘর, আপনার প্রধানমন্ত্রী আবাস যোজনা পাননি? কি নাম আপনার? আমার নীলুচন্দ্র। নীলুচন্দ্র, আচ্ছা। আপনার বয়স কত? বয়স 72 বছর। আপনি বৃদ্ধ ভাতা পান? না, পাই না।
আমরা তো অরুণোদয়ও পাই না, আচ্ছা একটা ঘরও নাই, একটা ল্যাট্রিনও নাই, একটা কুয়াও নাই, আমরা কিচ্ছু সার পাই না, কিচ্ছু নাই সরকার থেকে এখন বলতে কিচ্ছু পাইছি না, এখন তো আমার রেকর্ড আছে। আপনি এখানে কত বছর ধরে বাসিন্দা? কিন্তু আমরা বহুত দিন থেকে আমরা 67 থেকে আনতে বাসিন্দা আমরা। বাসিন্দা 1967 কিন্তু অন্যরা ভাই আমরা কিচ্ছু পাই না, আমরা নামে আইয়া তো শুনতে দিয়ে ইয়ে করিয়া গেছে, যেটা করছেন কইলা গেছে ওইটা লিস্টে নাম নাই, নাম নাই, কিন্তু যারা আছে তারা 3টা-4টা করিয়া আছে, কিন্তু আমরা কিচ্ছু পাই না, একটা ল্যাট্রিন পর্যন্ত নাই, ওই বাঙ্গার ল্যাট্রিন। এখন আমরা কিটা করব, তারা অন্য দোকানে কাজ করি করি আমরা ছেলেরা খাব, আমরা একটা সরকারি সুবিধা পাই না। আচ্ছা ভাই কোনো কিছু পাইছে সরকার থেকে এখন পর্যন্ত পাইছেন না? আচ্ছা আমার রেকর্ড আমার দেখাও কইতে পারবো আমি তো। আর আপনার আধার কার্ড বা সবকিছু ডকুমেন্ট আছে? সব আধার কার্ড, ভোটার আই কার্ড, রেশন কার্ড সব আছে, সব আছে। বুটও আছে। তো সরকারি বলতে খালি শুধু রেশন কার্ডটাই আছে, রেশন কার্ড ওইটাই? বিপিএল কার্ড না এপিএল? বিপিএল, আর কিছু নাই? আর কিছু নাই আমরা। আচ্ছা আমাদের প্রধানমন্ত্রী আবাস যোজনা দিতে হবে, দিতে হবে, দিতে হবে, দিতে হবে। আমাদের প্রধানমন্ত্রী আবাস যোজনা দিতে হবে, দিতে হবে, দিতে হবে, দিতে হবে। মধ্যে বইয়া বইয়া তাই এক জায়গায় বইয়া সবরে ডাক দিয়া একটা ঘর দেখায় জিও টেস্টটা করছে। আচ্ছা আর কেউ বাড়িতে গেছে না, শিয়াল লইয়া এক জায়গায় বসে কইছে সবরে ডাকিয়া দিল, একটা ঘরে বারবার ফটো মারিয়া মারিয়া হে লইয়া গেছে। কাগজ জমা দিতে গেলে তারে কাগজ যখন জমা দেওয়া যায় মেয়ে লোকরা তখন তারা ডাকিয়া উঠে। আমরা কিছু পাইছি আমরা যে ফারাক খেয়েও ঘর পাইছি না, আমার ঘরটা আপনি দেখিয়ে যান। আপনার নাম কি? সাবিত্রী রায়। আচ্ছা আমি একটা নির্ভয়, আমার কেউ নাই। ও ছেলে মেয়ে? কেউ নাই, কেউ নাই, কেউ নাই। আপনার ঘর পাইছেন না? সংবাদ শেষ করার আগে আরো একবার দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। ছাত্রভর্তি প্রক্রিয়া নিয়ে উত্তাল হলো শিলচরের জিসি কলেজ চত্বর। দ্বিপাক্ষিক বৈঠকের পর সমাধান হলো সমস্যার। বরখোলায় সাংবাদিক পরিচয় দিয়ে কাঠের গাড়ি পাচার করতে মারপিটের ঘটনা। সংবাদ মাধ্যমে ন্যায় বিচারের দাবি বরখোলার নাজিমউদ্দিন বড়ভূইয়ার। প্রধানমন্ত্রী সড়ক যোজনার কালভার্ট নির্মাণে ভয়ঙ্কর দুর্নীতির অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী। যোগে মিলে ঐক্য ও শক্তি বলে অভিমত। পালিত হলো 11তম আন্তর্জাতিক যোগ দিবস। এসএসসি নেটওয়ার্কে 24 ঘন্টা নর্থ ইস্ট মিডিয়ায় বিভিন্ন সংবাদ, সঙ্গীত, নৃত্য, আসন, ক্রীড়া, চলচ্চিত্র, বিনোদনমূলক বিভিন্ন বিষয় প্রচারিত হয়ে থাকে। আপনাদের যে কোনো বিজ্ঞাপন, সংবাদ, সঙ্গীত ইত্যাদি প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। এসএসসি নেটওয়ার্কের পাশাপাশি সোশ্যাল প্ল্যাটফর্ম ইউটিউব ও ফেসবুকে নর্থ ইস্ট নিউজ বাংলা নামের পেজেও আমাদের সংবাদ প্রচারিত হয়ে থাকে। সেখানে কমেন্টের মাধ্যমে আপনাদের মোবাইল ফোন নাম্বার তুলে ধরুন, আমাদের প্রতিনিধি আপনাদেরকে অবশ্যই যোগাযোগ করবেন। ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের বিশেষ কিছু খবরের জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।